আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় সমাপ্ত। তোমাদের আগে আমি যে আলোচনাগুলো করেছি মোটামুটি এই আলোচনাগুলো যদি তোমরা ভালো করে পড়ো এবং বুঝো এবং ঠিকভাবে যদি তোমরা পড়তে পারো, আশা রাখি তোমরা ভালো একটা মার্কস পাবে। তোমরা মনে রাখবে এই অধ্যায় থেকে সাধারণত একটি প্রশ্ন আসবেই পরীক্ষাতে, কিন্তু কখনো কখনো আবার 2টি প্রশ্ন চলে আসে, অর্থাৎ 2/20 পর্যন্ত মার্কস তোমরা এই অধ্যায় থেকে পেতে পারো। তাই এই অধ্যায়টিকে যদিও দেখতে সহজ মনে হয় যে এখানে ধান বা এই যে পশু পাখি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এই অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের প্রাণ হিসেবে বলা হয়। তোমরা মনে রাখবে এই অধ্যায়টি অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো এখান থেকেই আলোচনা হবে, পরবর্তী এগুলো থেকেই অনেক ব্যাপক আলোচনা হয়েছে। তাই তোমরা অবশ্যই এই অধ্যায়টিকে ভালোভাবে পড়বে এই আশা রাখি। তো আজকে সৃজনশীল প্রশ্নে উত্তর করার নিয়ম। কৃষি শিক্ষায় প্রশ্নে উত্তরের সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হলো সৃজনশীল প্রশ্ন উত্তর করা। তো এক্ষেত্রে যে সমস্যাগুলো সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা আমি দেখেছি যে প্রথমত তারা প্রশ্নগুলো আনসার বুঝতে মানে যে প্রশ্নগুলো পড়ে কীভাবে আনসার করতে হয় তা জানে না। যেমন তোমরা যে অধ্যায়টি দেখতে পাবে, প্রথমে তোমরা যে পড়েছ এই যে ফসল, বিভিন্ন ধরনের মৎস্য সম্পর্কে পড়েছ, পশু পাখি পড়েছ, ইত্যাদি পড়েছ, কিন্তু এগুলো দেখে মনে হয় যে এগুলো তো পড়ার বিষয় নাকি। কিন্তু প্রশ্নগুলো এভাবে আসবে না যে সরাসরি যে প্রশ্নগুলো যে এই বৈশিষ্ট্যগুলো লেখো, এইভাবে লিখো, বা যা পড়িয়েছি তা সরাসরি এইভাবে আসবে না, কিন্তু অন্যভাবে চলে আসবে। এটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে দিতে হবে, তোমাকে বুঝে তুমি কি নিজেভাবে নিজে তৈরি করে প্রশ্নগুলো আনসার দিতে হবে। তো প্রশ্নগুলো যাই আসুক তোমাকে কিন্তু বই থেকে আনসার করতে হবে। কিন্তু এই জিনিসের জন্যই তোমরা অবশ্যই মনে রাখতে হবে, ভালোভাবে এই পার্টগুলো অধ্যয়ন করতে হবে। তাই আজকে তোমাদের একটা পরীক্ষা নিয়েছিলাম আমি, স্পেশাল অনলাইন এক্সাম। অর্থাৎ এই পরীক্ষার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে বুঝতে চেয়েছিলাম যে তোমরা সৃজনশীল প্রশ্ন কতটুকু বুঝতে পারো এবং কীভাবে আনসার করতে হয়। তো আমি জানি না তোমরা কীভাবে আনসার করেছো, আশা রাখি ভালো আনসার করেছো। যদি তোমরা বুঝে থাকো ভালো, আমি তোমাদের আরও একটু সাহায্য করতে চাই। তো এক্ষেত্রে আমি এই প্রশ্নটিকে আবার আজকে সমাধান করে দেব তোমাদের। তোমরা আশা রাখি এই প্রশ্নটিকে অবশ্যই তোমাদের কাছে এই প্রশ্নটি আছে, এবং প্রশ্ন না থাকলে তোমরা এই প্রশ্নটিকে অবশ্যই সংগ্রহ করবে। তো আজকে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নের মধ্যে যে উদ্দীপক বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019। তো এই উদ্দীপকটি একটি অর্থনৈতিক সমীক্ষা থেকে সংগ্রহ করা হয়েছে 2019-এর। তোমাদের বইয়ের মধ্যে এই সমীক্ষাটি দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে 2018-19 অর্থ বছরে সাময়িক হিসাবে স্থূলজ দেশের উৎপাদন কৃষির বিভিন্ন খাতের অবদান শতকরা প্রায় 13.60%। এর মধ্যে ফসলের অবদান 7.05%, বন 1.58%, মৎস্য 3.50% এবং পানি সম্পদের অবদান 1.47%। তো এই হচ্ছে উদ্দীপকের বর্ণনা, উদ্দীপকটি। তো উদ্দীপকটি পড়ার পরে তোমরা বুঝতে পারতেছো যে এখানে কী বলা হয়েছে। এখানে একটা সমীক্ষা দেওয়া হয়েছে, এই সমীক্ষাগুলো বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে অনেক বড় থেকে ছোটো করে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। তোমাদেরকে এখান থেকে বের করতে হবে যে বিষয়গুলো আমি তোমাকে অবশ্যই বলবো। তো প্রথমে আমরা জ্ঞানমূলক যে প্রশ্ন, অ্যাকোয়া কালচার কী? অবশ্যই জানো অ্যাকোয়া মানে কি, আর কালচার আমি তোমাদের বলেছি। অ্যাকোয়া কালচার মানে জলজ চাষ। জলজ চাষ অ্যাকোয়া কালচার, অর্থাৎ যে সকল জীব জলে বসবাস করে বা জলভাবে চাষ করা হয় এবং সেগুলো চাষ করে একদিকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, অন্যদিকে আবার আর্থিক লাভবান হয়, পাশাপাশি আমরা ওই সকল মৎস্যগুলো খেয়েও থাকি। তো এই সকলকে বলা হয় যে জলজ চাষ করা হয় তাকে বলা হয় অ্যাকোয়াকালচার। 3টি অস্থিযুক্ত মাছের নাম লেখো। তোমরা অবশ্যই জেনেছো 3টি অস্থিযুক্ত মাছ কী কী। তো প্রথমত হচ্ছে প্রথম যে মাছ, ক্ষেত্রে রুই, কাতলা, বাউস বা বিভিন্ন 3 ধরনের মাছ দিলেই মোটামুটি হয়ে যাবে। উদ্দীপকের বৃহত্তর ক্ষেত্র কোনটি?
তো উদ্দীপকের সবচেয়ে বৃহত্তর ক্ষেত্রটি হচ্ছে, আমরা তুমি এই ক্ষেত্রটি দেখি তো দেখতে পাবে যে প্রথমে দেওয়া আছে এখানে সবচেয়ে বড় ক্ষেত্রটি হচ্ছে 7.5 ভাগ হলো ফসল। তো ফসলের কথা প্রশ্ন আসলেই সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ফসল, আর অন্যটা হচ্ছে ফসলকে দুইভাবে ভাগ করা হয়েছে, মাঠ ফসল এবং উদ্যান ফসল। তো মাঠ ফসল সাধারণত মাঠ ফসল আমরা জানি মাঠ ফসল কী এবং উদ্যান ফসল কী, এই ক্ষেত্রগুলোকেই বর্ণনা দিতে হবে। তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ফসল এখানে অনেকে বোঝে না, তাই আমরা প্রশ্ন উত্তরের বেলা এটা বলতে হবে যে উক্ত ক্ষেত্রটির নাম হচ্ছে ফসল। এই অতটুকু বললেই হবে যে উক্ত ক্ষেত্রটির নাম হচ্ছে ফসল। আর ফসলটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফসলও বলতে পারো, কিন্তু অনেকে বলে যে ধান বা বলে দিল যে উক্ত ক্ষেত্রটির নাম হচ্ছে মাঠ ফসল। না, হবে না। এটা মনে রাখতে হবে, ফসলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উদ্যান ফসল এবং মাঠ ফসল। তাই সরাসরি বলতে হবে ফসল, অথবা তুমি বলতে হবে যে উদ্যান ফসল মাঠ ফসল, অতটুকু বলে দিলেই হবে। কারণ দুইটি ফসল অর্থাৎ উদ্যান ফসল মাঠ ফসল মিলেই ফসল। তার ভাগটা হচ্ছে কত? 7.5 ভাগ। তাই সবচেয়ে বড় ক্ষেত্রটি হচ্ছে বৃহত্তর ক্ষেত্র আসতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। বড় ক্ষেত্র কোনটি? তাহলে তোমরা বলে দিবা যে ফসল। আর এইটাও আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দিয়েছি এই ক্লাসের ওপর বিস্তারিত, সেখান থেকে দেখে নিবে, বই থেকেও এই আনসারটি এখন তোমরা পারবে। কিন্তু প্রশ্নটিকে যদি না বুঝো, মানে প্রশ্ন কিন্তু আনসার করার একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটাই বের করতে হবে। এরকম বের করতে পারলেই তোমরা দেখা যাবে আনসার করতে পারতেছ। তো আসল হচ্ছে কিওয়ার্ড, তো সুন্দর করে লিখে দিবে। ওকে, এরপরে উদ্দীপকে বলা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ক্ষেত্র কোনটি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবচেয়ে ক্ষুদ্র ক্ষেত্রটি হচ্ছে প্রাণী সম্পদ হচ্ছে 1.47 ভাগ। তাই এই ক্ষেত্রটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। তাই এই ক্ষেত্রটি সম্পর্কে লিখতে হবে, এর গুরুত্ব লিখতে হবে। আমরা জেনেছি প্রাণী সম্পদের মধ্যে ছিল কি, এই যে গরু, ছাগল, ভেড়া, মহিষ পালন, এই যে পশুগুলো নিয়ে হচ্ছে প্রাণী সম্পদ, প্রাণীগুলো ছিল। তো এই প্রাণীদেরকে আমরা জানি যে গবাদি পশু পালন যে আমরা যে পড়েছি, এই অতটুকু এখান থেকে গুরুত্ব লিখে দিলেই হবে। তো আসলে প্রশ্ন থেকে তোমরা কিন্তু সবই পড়েছো, কিন্তু এই সমীক্ষা দেখে অনেকে ভয় পেয়ে গেছো বা কীভাবে আনসার করতে হয় এটা জানো না। তো এই জন্য বললাম যে সৃজনশীল প্রশ্নগুলো আনসার সঠিকভাবে জানতে হবে, এবং তার এটা কি প্রশ্ন থেকে প্রথমে উদ্দীপক কখনো কপি করে দেওয়া যাবে না। তোমরা কী করবে, অনেক সময় দেখা যায় এই সমীক্ষাটা দিয়ে দিলা যে 2000 বছরে সাময়িক স্থূল, তাহলে এইভাবে দিয়ে টোটাল এই যে উদ্দীপকটা দিয়ে অনেক সময় তোমাদের হয়তো তোমরা বলে দিছো নিচে যে উদ্দীপকটি হচ্ছে ক্ষেত্রটি হচ্ছে ফসল, কিন্তু এক্সামিনার অনেক সময় এই বিষয়টা অনেক সময় খেয়াল নাও করতে পারে। তো এই বিষয়টা খেয়াল না করলে সে দেখা যাবে তুমি কিন্তু প্রাপ্ত মার্কসটা ভালো পাচ্ছ না। সে বলবে যে তুমি কপি করে দিয়ে দিছো, আসলে এমনিতেই সে লিখে দিছে। তখন এটা এভারেজ হয়তো 1 এভাবে পাবে। তো এই জন্যই বললাম তোমাদেরকে প্রশ্নগুলো সঠিকভাবে আনসার করতে হবে। তো আশা রাখি আমার আজকে আলোচনাটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে যোগাযোগ করবে। আর এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।